আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প আগাথা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি দি মাউসট্র্যাপ অবলম্বনে ইঁদুর ফাঁদ। শুরু করছি আগাথা ক্রিস্টির ইঁদুর ফাঁদ। হিমেল হাওয়া দেহের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে চারিদিকে। আকাশের বিশাল বুকে পেঁজা পেঁজা বরফ জড়িয়ে আছে। তার ফলেই আরও ঘন হয়ে উঠেছে অন্ধকার। কালো ওভারকোট গায়ে লোকটিকে এবার দেখা গেল। মাফলারটা গলার ওপর দিয়ে থুতনিরও এক অংশ ঢেকে দিয়েছে। মাথার টুপি চোখের কোণ পর্যন্ত টানা। কালভার স্ট্রিট ধরেই পায়ে পায়ে এগিয়ে গেল লোকটা। ৭৪ নম্বর বাড়ির সামনে এসে থামল। বদ্ধ দরজা সংলগ্ন কলিং বেলের লাল বোতামটাও টিপে দিল হাত বাড়িয়ে। দূরে কোথায় একটা অস্বস্তিকর ক্রিং ক্রিং শব্দ জাগল বাতাসে। কান পেতে সেটাও সে শুনতে থাকল। মিসেস ক্যাসির দুহাতই তখন কাজে জোড়া, অথচ বেলের দাবি না মানলেও নয়। জাহান্নামে যাক ঘণ্টি, তারা জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আপন মনে মনে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ক্যাসি দরজা খুলে উঁকি মারল বাইরে। নিকষ অন্ধকারের বুকে লোকটা যেন একটা পটে আঁকা ছবি। কণ্ঠস্বরও মৃদু আর খসখসে। মিসেস লিওন ৩ তলায় পাবেন, ক্যাসির কাঠছাঁটা উত্তর। তার মনের ঝাল এখনো মেটেনি। এই সোজা সিঁড়ি? আপনার আসবার কথা কি তার আগে থেকে জানা আছে? কোনো কথা না বলে শুধু ডাইনে বাঁয়ে মাথা নাড়ালো আগন্তুক। তাহলে এই সিঁড়ি বেয়ে উপরে চলে যান, দরজায় নক করলেই তা সাড়া পাবেন। মলিন কার্পেট পাতা সিঁড়ি বেয়ে অপরিচিত আগন্তুক যখন উপরে উঠে গেল, তখনও পেছন থেকে তার দিকে তাকিয়েছিল ক্যাসি। পরে অবশ্য ক্যাসি স্বীকার করে ও ভেবেছিল হয়তো ঠান্ডা লাগার জন্যেই গলা বসে গেছে আগন্তুকের। সেই জন্যই কণ্ঠস্বর এত মৃদু আর খসখসে। তাছাড়া আবহাওয়াও এমন ছিল যাতে এ ধরনের ঠান্ডা লাগা কিছুমাত্র বিচিত্র নয়। সিঁড়ির বাঁক নেবার সঙ্গে সঙ্গেই কিন্তু নরম সুরে শীষ দিতে শুরু করেছিল আগন্তুক। অনেক দিনের পুরনো ছেলে ভোলানো একটা ছড়ার সুরই ধ্বনিত হলো তার শীষের মাধ্যমে। ৩টে ইঁদুর অন্ধ, আহা ৩টে ইঁদুর অন্ধ। মলি ডেভিস গেটের সামনে দাঁড়িয়ে নতুন লাগানো ঝকমকে সাইনবোর্ডটার দিকে চোখ তুলে তাকালো। প্রসন্ন হাসি খুশি ভঙ্গিতে মাথা দোলালো মলি। এতক্ষণে কিছুটা পেশাদারি ভাব ফুটে উঠেছে। সকলেই স্বীকার করবে সে কথা। তবে অতিথি শব্দের মাঝের অক্ষরটা একটু যেন বড় হয়ে গেছে আকারে। ম্যানর এর শেষ অংশটুকুও কেমন যেন ঘেঁষাঘেঁষি। তাহলেও মোটের উপর খুব ভালোই দেখাচ্ছে সাইনবোর্ডটা। জিল সত্যিই বেশ ভালো কাজ করেছে। সব ব্যাপারেই জিল চালাক চতুর। আর তাছাড়া কত রকমের কাজই যে ও করতে পারে। প্রতিদিনই মলি যেন নতুন করে আবিষ্কার করছে তার এই স্বামীটিকে। সত্যি তার প্রতিদেবতাটি অসংখ্য গুণের আধার। আর নিজের সম্বন্ধে এত কম কথা বলে জিল যে তার প্রতিটি গুণপনার নিদর্শনই যেন খুঁজে পেতে বার করে আনতে হয় মলিকে। নৌবাহিনীর প্রাক্তন লোকেরা স্বামী হিসেবে খুবই কাজের, এমন একটা প্রবাদ সে বহুদিন থেকেই শুনে আসছে। আজ সত্যিই সেটা উপলব্ধি করল হৃদয় দিয়ে। অবশ্য তারা যে নতুন ঝুঁকি নিতে চলেছে তাতে জিলের মতো এমন একজন সর্বগুণ সম্পন্ন লোকেরও একান্ত প্রয়োজন। কেননা হোটেল চালাবার ব্যাপারে তার এবং জিলের প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই। এ বিষয়ে তারা দুজনেই একেবারে আনাড়ি। তবে এর মধ্যে এক ধরনের মজাও আছে এবং বর্তমান গৃহ সমস্যা সমাধানের পথেও এর কিছুটা ভূমিকা থাকবে। মলির মাথাতেই এই অভিনব পরিকল্পনার প্রথম উদ্ভব। বেমক্কা একদিন যখন তার ৮০ পর বৃদ্ধা পিসি তার প্রসাদোপম বিশাল মংসোয়েল ম্যানরটা তার একমাত্র আদুরে ভাইজিকেই দিয়ে গেছেন, তখন স্বাভাবিকভাবেই এই নবীন দম্পতি সেটা বিক্রি করে দেবার কথাই ভাবছিল। জিল তাকে ঠাট্টার স্বরে জিজ্ঞেস করেছিল, তোমার পিসির এই বাড়িটা কেমন? উত্তরে মলি জানিয়েছিল, ওহ, সে এক বিরাট প্রাসাদ বললেই চলে।
সাবেকি আমলের ভারী ভারী আসবাবপত্রে ঠাসা। তার উপর বাড়ির চারধারে কি বিরাট বাগান! তবে সে বাগানের এখন যা হাল হয়েছে তা চোখে দেখা যায় না। চারিদিক আগাছায় ভর্তি। কারণ মালিদের যে আকাল, গত যুদ্ধের পর থেকে একজন মাত্র বুড়ো মালি অবশিষ্ট আছে। তার একার পক্ষে সমস্ত বাগানটার ওপর নজর রাখাও দুষ্কর। সেই জন্যে দুজনের সংসারে ব্যবহারের উপযোগী সামান্য কিছু হালকা ধাঁচের আসবাবপত্র সরিয়ে পুরো বাড়িটাই তারা বিক্রি করে দিতে মনস্থ করল। সেই টাকা থেকে অনায়াসে একটা ছোটখাটো ফ্ল্যাটও কিনে নেওয়া যাবে। কিন্তু এ ব্যাপারে সর্বপ্রথম দুটো অসুবিধে দেখা দিল। প্রথমত, বাজারে তাদের দুজনের জন্য মন মতো কোনো ছোট ফ্ল্যাট বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না। দ্বিতীয়ত, বুড়ি পিসির ভিক্টোরিয়ান যুগের আসবাবপত্রগুলো সমস্তই এত বেশি ভারী আর জবরজং যে তাদের নাড়াচাড়া করাই দুঃসাধ্য। তার ওপর লোকে সেগুলো কিনতে চাইবে কিনা সন্দেহ। তাহলে মলি বলল, আসবাবপত্র যেখানে আছে সেই সমেত পুরো বাড়িটাই তো আমরা বিক্রি করে দিতে পারি। আমার মনে হয় খদ্দেরের অভাব হবে না। এই বিষয়ে সলিসিটার তাদের ভরসা দিয়েছিলেন। আজকালকার দিনে সবকিছুই বিক্রি হয়। এমনকি হোটেল বা অতিথিশালার জন্যেও কেউ হয়তো বাড়িটা কিনতে চাইবে। তখন সমস্ত ফার্নিচারও তার দরকার পড়বে। তার ওপর স্বর্গীয়া মিস এমরি যুদ্ধের আগে বিস্তারিতভাবেই বাড়িটাকে মেরামত করে নিয়েছিলেন। আধুনিক সুখ স্বচ্ছন্দেরও নানা রকম ব্যবস্থা করেছিলেন তিনি। সমস্ত বাড়িটা এখনো খুব ভালো অবস্থাতেই আছে। তারপরেই মলির মাথায় মতলবটা খেলে গেল। জিল, আমরা নিজেরাই তো একটা অতিথিশালা চালু করতে পারি। জিল প্রথমেই উড়িয়ে দিয়েছিল মলির এই আষাঢ়ে ধ্যান ধারণা। জিল কিন্তু নাছোড় বান্দা। কেন, প্রথম প্রথম আমরা না হয় 2-4 জন অতিথি নেব। একেবারে গোড়াতেই বেশি বাড়াবাড়ি করবার কোনো দরকার নেই। বাড়িটা এমনিতেই বেশ ঝকঝকে তকতকে। প্রতিটি শয়নকক্ষে ঠান্ডা ও গরম দুরকম পানিরই ব্যবস্থা আছে। ঘর গরম রাখার জন্য বড় বড় চুল্লি। তাছাড়া রান্নাঘরে গ্যাসের ব্যবস্থাও খুব ভালো। বাগানে একপাশে হাঁস মুরগিও পুষতে পারি আমরা। বাগানটায় নানা ধরনের তরিতরকারিও লাগানো যায়। এত সব ঝক্কি ঝামেলা সামলাবেটাকে? চাকর বাকর পাওয়া যে কি দুঃসাধ্য ব্যাপার সে তো তুমি জানোই। জিল বলেছিল, হ্যাঁ সে কথা ঠিক। কাজ আমাদের কিছু করতে হবে বটে। তবে আমরা নিজেরাও যদি বাড়ি কিনে বাস করি সেখানেও তো সেই একই কাজের ঝামেলা এসে পড়বে। অবশ্য এক্ষেত্রে কাজের চাপ একটু বাড়বে, এই যা। সেটা আর এমন কি, ব্যবসাটা পুরোদমে চালু হবার পর 2-1 জন ঝি দাসীও আমরা নিশ্চয় পেয়ে যাব। তার ওপর মনে করো, আমরা যদি প্রথমে 5 জন অতিথি নিয়ে হোটেল চালু করি এবং তাদের প্রত্যেকের কাছ থেকে সপ্তাহে 7 গিনি করে পাই। মাঝপথে কথা থামিয়ে মলি মনে মনে তার কল্পিত ব্যবসার লাভ লোকসানের অঙ্ক নিয়ে মেতে উঠল। তাছাড়া আরও একটা কথা আছে। মলি আবার বোঝাতে চেষ্টা করল জিলকে। বাড়িটা তো আমাদেরই থাকবে। আসবাবপত্রে সুসজ্জিত এমন একটা বাড়ি থাকাও কম নয়। আমাদের দুজনের বাসের উপযোগী কোনো ছোট বাসা বাড়ি 2-1 বছরেও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। মলির এই শেষের যুক্তিটা উড়িয়ে দিতে পারল না জিল। বিয়েটা তারা খুব তাড়াতাড়ি সেরে নিয়েছিল, কিন্তু তারপর থেকে দুজনে ঘর বেঁধে বাস করবার মতো তেমন কোনো অখণ্ড অবসর খুঁজে পায়নি। এখন দুজনেই একটা ছোট সংসার পাতবার জন্যে মনে মনে হন্যে হয়ে উঠেছে। তার ফলেই এই বৃহৎ প্রচেষ্টার প্রথম সূত্রপাত। স্থানীয় সংবাদপত্রে এবং লন্ডন টাইমসে বিজ্ঞাপন দেওয়া হলো। তার উত্তরও এলো নানা রকম। আজকেই তাদের অতিথিশালার প্রথম উদ্বোধন হতে যাচ্ছে। প্রথম অতিথিটিরও আসবার কথা আজ। 7 সকালেই জিল গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। সেনাবাহিনীর ব্যবহৃত কিছু পুরনো তারের জাল নিলামে বিক্রি হবে, যদি সুবিধে দরে পাওয়া যায় এই আশায়। নিলাম ঘরটি এখান থেকে কিছুটা দূরে, শহরের অপর প্রান্তে। মলি জানিয়ে রেখেছিল ও একবার পায়ে পায়ে গ্রামের দিকে যাবে। শেষবারের মতো কিছু কেনাকাটার প্রয়োজন। এখন একমাত্র প্রতিকূল হচ্ছে আবহাওয়া। গত 2 দিন ধরে যা ঠান্ডা পড়েছে তা আর কহতব্য নয়। তার সঙ্গে আবার নতুন উপদ্রব যুক্ত হলো তুষারপাত।
মেঠো পথ ধরে দ্রুত পা চালালো মলি। তার একরাশ উজ্জ্বল কোঁকড়া চুলের ফাঁকে ফাঁকে শুভ্র তুষার জড়িয়ে যাচ্ছে। বাহারি ওয়াটারপ্রুফের খাঁজে খাঁজেও পেঁজা তুলার মতো বরফের কুচি। আবহাওয়া সম্বন্ধে বেতারে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তাও রীতিমতো আশঙ্কাজনক। শিগগিরই নাকি প্রবল বেগে বরফ পড়তে শুরু করবে। পানির পাইপগুলোর মধ্যে যদি বরফ জমে যায় তাহলেই সমূহ সর্বনাশ। মনে মনে উদ্বিগ্ন হল মলি। প্রারম্ভিক সূচনাতেই এ ধরনের বিপর্যয় খুবই অশুভ নিদর্শন। হাতে বাঁধা রিস্ট ওয়াচটাও দেখে নিল এক পলক। বৈকালিক চায়ের সময় পেরিয়ে গেছে। ঝিলকি ফিরে এসেছে ইতিমধ্যে। তাকে না দেখতে পেয়ে ঝিল হয়তো খুব ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। কি করব বলো, কতগুলো দরকারি জিনিস ভুলে যাবার ফলেই আমাকে আবার গ্রামের দিকে ছুটতে হলো। জিলের প্রশ্নের কি উত্তর দেবে সেটাও মলি আগে থেকে ঠিক করে রাখল। শুনে হয়তো খুব খানিকটা ঠাট্টা করবে জিল, বলবে তোমার সেই টিনের খাবার তো। টিনের খাবার নিয়ে জিল প্রায়ই তার সঙ্গে ঠাট্টা তামাশা করে। এ বিষয়ে মলির একটা বাতিক আছে বলা চলে। রাশিকৃত খাবারের প্যাকেট ঘরের মধ্যে জমা করে রেখে দেয়। কখন কোনটার দরকার পড়বে তার ঠিক কি। তাছাড়া দুজনের ঘর গৃহস্থালীর পক্ষে টিনের খাবারই ভালো। রান্নাবান্না ঝামেলা পোহাতে হয় না। প্রসন্নর দৃষ্টিতে মলি আবার আকাশের দিকে ফিরে তাকালো। সত্যি পরিস্থিতি খুব ঘোরালো হয়ে আসছে। বাড়িতে ফিরে দেখল জিল তখনও এসে পৌঁছায়নি। ঘরদোর আগের মতোই ফাঁকা পড়ে আছে। মলি প্রথমে রান্নাঘরে গিয়ে ঢুকল। করবার কিছুই ছিল না, তবু আবার একবার বাসনপত্রগুলো নেড়ে চেড়ে গুছিয়ে রাখল। তারপর চওড়া সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সমস্ত শয়নকক্ষগুলো এখন নিখুঁতভাবে সাজানো গোছানো। দক্ষিণ দিকের বড় ঘরটা মিসেস বয়েলের জন্য নির্দিষ্ট আছে। ঘরের মধ্যে মেহগনি কাঠের বিরাট পালঙ্ক। পালঙ্কের চার কোণে মশারি টানাবার জন্য ছত্রি লাগানো। আকাশী নীল রঙের বাহারি কাগজে মোড়া ঘরটাই মেজর মেটকাফ থাকবেন। পশ্চিম দিকের বড় খোলামেলা ঘরটাই মিস্টার রেন। সমস্ত ঘরগুলোই এখন খুব ছিমছাম পরিপাটি দেখাচ্ছে। তার উপর বৃদ্ধা ক্যাথেরিনের যে এত লিনেনের স্টক ছিল তার জন্যেও মলি সবিশেষ কৃতজ্ঞ। খুবই কাজে লাগছে এখন সেগুলো। হাত দিয়ে বিছানার চাদর একবার ঝেড়ে দিল মলি। তারপর আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ইতিমধ্যে অন্ধকার ঘনিয়ে এসেছে। বাড়িটা যেন হঠাৎই খুব ফাঁকা ফাঁকা লাগছে তার কাছে। বড় বেশি নির্জন। এখান থেকে নিকটবর্তী গ্রামের দূরত্ব পাকা 2 মাইল। শহরে যেতে গেলেও 2 মাইল পেরিয়ে যেতে হবে। অর্থাৎ 2 মাইলের মধ্যে কোনো লোকালয়ের চিহ্ন নেই। এর আগেও সে এই বাড়ির মধ্যে অনেক সময় একা একা কাটিয়েছে, কিন্তু আজকের এই নির্জনতা যেন বড় বেশি অস্বস্তিকর। স্নায়ুর উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। কাঁচের সার্সির ওপর বরফ এসে পড়ায় এক ধরনের মৃদু খসখসে শব্দ হচ্ছে। কেউ যেন চাপা কণ্ঠে ফিসফিস করছে এক নাগাড়ে। অস্বস্তিতে কেঁপে উঠল মলি। দৈব দুর্বিপাকে জিল যদি আজ এসে না পৌঁছাতে পারে, তুষারপাতের ফলে যদি রাস্তা দিয়ে গাড়ি চালানো অসম্ভব হয়ে দাঁড়ায়, তাহলে যদি সত্যিই তাকে এই নির্জন বাড়িতে একা একা থাকতে হয়, ওহ ঈশ্বর না করুন যদি প্রকৃতই সেই রকম অবস্থা হয়, তবে কদিনের জন্য যে তাকে এখানে বন্দী হয়ে থাকতে হবে তারই বা স্থিরতা কি? একদিনের মধ্যে রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে তারও কোনো ভরসা নেই। মলি এবার রান্নাঘরটার মধ্যে চোখ বোলালো। আকারে প্রকারে ঘরটা বেশ বড়। দশাশয় চেহারার একজন পাচক না থাকলে এ ঘর মানায় না। শক্ত কেকের সঙ্গে দুধবিহীন কালো চা পান করতে করতে ভাবতে লাগলো মলি, পাচকের সাহায্যকারী হিসেবে একজন বয়স্কা পরিচারিকাও চাই, সেই সঙ্গে ছিমছাম চেহারার একজন তরুণী ঝি। তাছাড়া রান্নাঘর পরিষ্কারের জন্য আরও একজন বুড়ি ঝি এরও একান্ত প্রয়োজন, যে বাবুদের খাওয়া দাওয়ার সময় দূরে দাঁড়িয়ে ভীতচকিত দৃষ্টিতে লক্ষ্য করবে সবকিছু। কিন্তু এত সমস্ত দাসদাসীর পরিবর্তে মলি এখন একা, এবং তাকে যে ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে সেটাও তার কাছে সম্পূর্ণ অপরিচিত, নতুন।
এই মুহূর্তে তার সমস্ত জীবনটাই যেন তার কাছে অস্বাভাবিক বাস্তব ঠেকছে। এমনকি জিলও যেন সম্পূর্ণ স্বাভাবিক নয়। মলি যেন শুধু একটা নির্দিষ্ট ভূমিকায় অভিনয় করে যাচ্ছে, নিছকই অভিনয়। সার্সির ওপাশে যেন কালো ছায়া পড়ল। চমকে লাফিয়ে উঠল। সদর দরজায় ঠকঠক টোকা দেবার পরও মলি শুনতে পেল। অপরিচিত আগন্তুক এখন উন্মুক্ত দরজার সামনে দাঁড়িয়ে বর্ষাতির ওপর থেকে তুষারের কুচিগুলো ঝেড়ে ফেলছে। তারপর সে বেশ ধীরে সুস্থেই খালি বাড়ির মধ্যে ঢুকে পড়ল। পলকের মধ্যে দৃষ্টি বিভ্রম দূর হয়ে গেল মলির। ও জিল, আনন্দে প্রায় চেঁচিয়ে উঠল ও। তুমি ফিরে এসেছো জেনে আমার এত ভালো লাগছে। আজকের আবহাওয়াটা এত জঘন্য, আমি ঠান্ডায় একবারে জমে গেছি বললেই চলে। জিল ভিতরে ঢুকে শান বাঁধানো মেঝের উপর পা ঝাড়ল জোরে জোরে। হাতে হাত ঘষে উষ্ণতা সঞ্চারের চেষ্টা করল শরীরে। সহজাত অভ্যাসবশেই মলি জিলের ছুঁড়ে ফেলা কোটটা সযত্নে তুলে নিয়ে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখল। কোটের পকেট থেকে একগাদা জিনিসপত্র বার করে গুছিয়ে রাখল টেবিলের ওপর। একটা মাফলার, দৈনিক পত্রিকা একটা, এক বান্ডিল গুলি সুতা, আর সকালের ডাকে আসা কয়েকটা চিঠিপত্র। তারপর রান্নাঘরে গিয়ে কেটলি করে পানি চাপালো গ্যাসের উনুনে। তুমি কি তারের জাল পেয়েছ? প্রশ্ন করল মলি। সামান্য একটা জিনিস কিনতে গিয়ে যেন একটা যুগই কাটিয়ে দিলে। না, যে ধরনের জালের কথা আমি ভেবেছিলাম এগুলো সেরকম নয়। এতে আমাদের কোনো কাজ হবে না। খবর পেয়ে অন্য আর এক জায়গায়ও খোঁজ করলাম, কিন্তু সেগুলোও দেখলাম সব একই রকম। এদিকে তুমি বা এতক্ষণ কি করলে? ইতিমধ্যে কেউ নিশ্চয়ই উপস্থিত হননি। মিসেস বয়েল সকালের আগে এসে পৌঁছাচ্ছেন না। মেজর মেটকাফ আর মিস্টার রেনের তো আজকেই আসবার কথা। মেজর ভদ্রলোক চিঠি দিয়ে জানিয়েছেন তিনিও কাল সকালের আগে আসছেন না। তাহলে তো ডিনারের জন্য কেবলমাত্র মিস্টার রেনই অবশিষ্ট রইলেন। তিনি লোক কি রকম হবেন বলে তোমার ধারণা? আমার তো মনে হয় ভদ্রলোক বেশ গম্ভীর প্রকৃতির অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। না না, আমার বিশ্বাস তিনি একজন শিল্পী। তোমার আশঙ্কায় যদি সত্যি হয়, ঠাট্টা সুরে জিল বলল, তবে তার কাছ থেকে আমরা 1 সপ্তাহ অগ্রিম নিয়ে রাখব। তুমি যে কি বোকার মতো কথা বলো। আমাদের অত ভাবনা আছে নাকি? আমাদের অত ভাবনার কি আছে? তিনি তো শুধু হাতে এখানে এসে উঠছেন না, মালপত্র নিশ্চয়ই কিছু সঙ্গে থাকবে। যদি সত্যিই বিল মেটাতে অপারগ হন, তবে আমরা তার মালপত্র আটকে রাখব। কিন্তু ধরো যদি দেখা যায় তার মালপত্র কেবল পুরনো খবরের কাগজে মোড়া বড় বড় পাথরের টুকরো, তাহলে? আসল সমস্যাটা হচ্ছে এই ব্যবসার নারী নক্ষত্র কিছুই আমরা জানি না, কোনো অভিজ্ঞতাই নেই আমাদের। আর একটা কথা, আমরা যে সম্পূর্ণ আনাড়ি সেটাও যেন আমাদের অতিথিরা আঁচ করতে না পারেন। মিসেস বয়েলের কাছে কিন্তু ব্যাপারটা গোপন রাখা খুবই কষ্টকর হবে, সন্দিগ্ধ কণ্ঠে মলি জানালো। কেননা তিনি হচ্ছেন সেই প্রকৃতির মহিলা। কি করে তুমি টের পেলে? এখন তো তাকে একবারও চোখের দেখাও দেখনি। মলি কোনো উত্তর দিল না। টেবিলের উপর পরিষ্কার কাগজ পেতে তার উপর কতকগুলো মশলা দেওয়া ছানার কেক সাজিয়ে রাখল। তারপর একটা পাথরের সাহায্যে পিষতে লাগলো সেগুলো। এগুলো আবার কি কাজে লাগবে? বিস্ময়ের সুরে প্রশ্ন করল জিল। গরম টোস্টের ওপর এই কেকের গুঁড়োগুলো পুরু করে লাগিয়ে দেওয়া হবে। ঠোঁটের ফাঁকে রহস্যময় হাসি ছড়িয়ে জবাব দিল মলি। প্রথমে নরম রুটির টুকরোর সঙ্গে সেদ্ধ আলুর টুকরো মিশিয়ে স্যান্ডউইচ তৈরি করব। তারপর গরম স্যান্ডউইচের ওপর এই কেকের গুঁড়োগুলো পুরু করে মাখালে এক নতুন ধরনের খাবার তৈরি হবে। সত্যি তুমি একজন পাকা রাঁধুনি, প্রশংসার সুরে বলে উঠল জিল। এ বিষয়ে আমার মাঝে মাঝে সন্দেহ জাগে। যে কোনো একটা দিকে মন দিলে আমি সেটা খুব ভালোই করতে পারি, কিন্তু অনেকগুলো ঝামেলা একসঙ্গে ঘাড়ে এসে চাপলে তখন দু চোখে অন্ধকার দেখতে হয়। বিশেষ করে ব্রেকফাস্টের যোগান দেওয়া তো আমার কাছে খুবই শ্রমসাধ্য ব্যাপার। কেন? কারণ তখন 10 ভুজা রূপ না ধরলে সমস্ত কিছু সামাল দেওয়া যায় না। একই সঙ্গে সিদ্ধ ডিম, শুয়োরের মাংস, গরম দুধ, কফি, টোস্ট সবই দরকার। দুধটা হয়তো উতলে উঠল, কিংবা টোস্টটা বোধহয় পুড়ে গেল। আবার মাংসটা যেন বেশি ভাজা না হয়, বা ডিমটাও সেদ্ধ হতে হতে শক্ত না হয়ে যায়, সেদিকেও
সজাগ লক্ষ্য রাখতে হবে। শিকারী বেড়ালের মতো ক্ষিপ্র এবং তৎপর না হলে হেঁটে ওঠা দুঃসাধ্য। তাহলে একই সঙ্গে তোমার 10 ভুজা রূপ আর মার্জারি মূর্তি দেখে নয়ন সার্থক করবার জন্যে কাল সারাদিনই আমি অলক্ষ্যে থেকে রান্নাঘরের আশেপাশে ঘোরাফেরা করব। পানি ফোটাবার সময় হয়েছে, তাড়া দিল মলি। আমি কি সাজ সরঞ্জাম সব লাইব্রেরি ঘরে নিয়ে যাব? খবর তো এক্ষুনি শুরু হবে। টেলিভিশনে খবর শুনতে শুনতেই না হয় আজকের চা পর্বটা সমাধা করব দুজনে। তুমি আজকাল যে পরিমাণ সময় রান্নাঘরে কাটাতে শুরু করেছ, তাতে এখানেও একটা টেলিভিশনের ব্যবস্থা করলে মন্দ হয় না। হ্যাঁ, নিশ্চয়ই, এই রান্নাঘরটা আমি খুবই ভালোবাসি। এত বড় রান্নাঘর কোথায় পাবে? সমস্ত কিছুর জন্যেই কেমন সুন্দর পরিপাটি ব্যবস্থা আছে। আর এটা আয়তনেও কত বড়। এত বড় একটা রান্নাঘরের মধ্যে ঢুকলে আমি মনে মনে এক ধরনের সচ্ছলতা অনুভব করি। মনে হয় জীবনে যেন কোনো কিছুরই অভাব নেই। তবে এখনো পর্যন্ত নিজের হাতে রান্না করতে হয়নি, সেটাও একটা মস্ত আশীর্বাদ। আমার ধারণা এত বড় রান্নাঘর ব্যবহার করলে রেশনে 1 বছরে যে জ্বালানি বরাদ্দ আছে, এখানে একদিনেই তা নিঃশেষ হয়ে যাবে। সে তো হবেই। আপনি কপনির সংসারের জন্য তো আর এ রান্নাঘর তৈরি হয়নি। এখানে জগ্গি বাড়ির রান্না রাঁধা যায়। সেই সব দিনগুলোর কথা একবার স্মরণ করো তো। এখানে থরে থরে ভেড়ার রান আর গরুর নিতম্ব ঝলসানো হচ্ছে। বিশাল কাঁচের পাত্রে সুরক্ষিত রাখা আছে চিনির আড়কে জড়ানো ঘরে তৈরি সুস্বাদু স্ট্রবেরির আচার। ভিক্টোরিয়ান যুগের লোকেরা কি সুখেই না তাদের দিনগুলো কাটিয়ে গেছে। দোতলার আসবাবপত্রগুলোও দেখো, সমস্তই কেমন মজবুত আর আরামদায়ক। কত সহজেই সেগুলোর ব্যবহার করা যায়। সেই সঙ্গে আমাদের ভাড়া করা ফ্ল্যাটের কথাও চিন্তা করো। আসবাবপত্রগুলো কত পলকা, ঠিকমতো ব্যবহারের উপযোগীও নয়। কোনো ড্রয়ার একবার যদি বন্ধ করো, তবে 1000 টানাটানি করলেও তা আর খোলা যাবে না। জানলাটা খুলতে গিয়ে দেখলে তার গায়ে কোনো ছিটকিনির ব্যবস্থা নেই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। জিল বাধিত ভঙ্গিতে মাথা নাড়ল। সময় সময় খুবই বিরক্তি উদ্রেক করে। চলো, খবর বোধহয় শুরু হয়ে গেল। প্রাত্যহিক খবরে আবহাওয়া সম্বন্ধে উদ্বেগজনক ভবিষ্যৎবাণী করা হলো। বৈদেশিক পররাষ্ট্রনীতিতে আগের মতোই অনড় অচল অবস্থা। পার্লামেন্টের ওপর দিয়ে প্রতিবাদমূলক বিতর্কের ঝড় বয়ে গেছে। প্যাডিংটন অঞ্চলে কালভারি স্ট্রিটে একটা নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এক ভদ্রমহিলাই এই দুর্ভাগ্যের শিকার। আহ! মলির কণ্ঠে ক্ষীণ অভিযোগ। হাত বাড়িয়ে অফ করে দিল সুইচটা। কেবল অভাব আর অভিযোগের একঘেয়ে ক্লান্তিকর ধারা বিবরণী। আমি কিন্তু ওদের কম জ্বালানি কাজে লাগান আবেদনে আর কোনো কর্ণপাত করব না। এই কনকনে ঠান্ডায় ওরা কি আমাদের জমে যেতে অনুরোধ জানাচ্ছে? তবে আমাদের যে একটা ভুল হয়েছে সেটা কিন্তু মানতেই হবে। প্রথম সূত্রপাত হিসেবে শীতকালটা বেছে নেওয়া উচিত হয়নি। বসন্তকালে আরম্ভ করলেই ভালো হতো। অল্প থামল মলি। তারপর সম্পূর্ণ ভিন্ন সুরে বলল, যে মেয়েটা খুন হয়েছে তার কথা ভাবতেই কেমন অবাক লাগছে। কে? মিসেস লিওন? ওর নাম কি লিওন? কে যে মেয়েটাকে খুন করলো আর কি বা তার উদ্দেশ্য? হয়তো ওর ঘরের মেঝেই অনেক ধন সম্পত্তি লুকোনো ছিল। আচ্ছা, রেডিওতে বলল যে ঘটনাস্থলের আশেপাশে সেই সময় একজন সন্দেহভাজন লোককে ঘোরাফেরা করতে দেখা গেছে। তার সন্ধান পাবার চেষ্টা করছে পুলিশ। তার মানে কি ওই লোকটাই মেয়েটাকে খুন করেছে? তাই হয়তো হবে। তবে নিশ্চিত প্রমাণ পাবার আগে এই রকম ভদ্র ভাষায় প্রয়োগ করা বিধেয়। ঝনঝনিয়ে কলিং বেল বেজে উঠল। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল দুজনে। সদর দরজার বেল বাজছে। এখন একজন খুনির অনুপ্রবেশ, জিল বলল। রহস্যময় ভঙ্গিতে শেষ পর্যন্ত সত্যি হয়, তোমার না আমার। এক ঝলক তুষারের সঙ্গে সঙ্গে মিস্টার রেন ভিতরে ঢুকলেন। লাইব্রেরি ঘরের দরজায় দাঁড়িয়ে মলি তাকে স্পষ্ট করে দেখতে পেল না। শুধু বাইরের রূপলি তুষারের পটভূমিকায় একজন অচেনা ব্যক্তির কালো অবয়বটুকুই সে প্রত্যক্ষ করল। সভ্য মানুষের পোশাক আশাক সর্বদাই কেমন একই রকমের হয়, মনে মনে চিন্তা করল মলি। পৃষ্ঠা 15 শেষ। কালো ওভারকোট, মাথায় ধূসর রঙের টুপি, গলায় জড়ানো পশমের মাফলার। মিস্টার রেন ভেতরে প্রবেশের পর জিল আবার সদর দরজাটা বন্ধ করে দিল।
পোশাক পরিচ্ছদের ওপর থেকে ব্যস্ত হাতে তুষার ঝাড়তে লাগলেন রেন। হাতে ধরা সুটকেসটার ওপরও পুরু হয়ে তুষার জমে আছে, সেগুলোও ঝেড়ে ঝেড়ে মাটিতে ফেলে দিলেন। সেই সঙ্গে বকে চললেন এক নাগাড়ে। তার গলার স্বর কিছুটা তীক্ষ্ণ। দূর থেকে শুনলে মনে হয় কেউ যেন ঝগড়া করছে। আলোয় আসতে দেখা গেল ভদ্রলোক এখনো যুবক, রোদে পোড়া তামাটে চুল, ছোট ছোট চোখে জলজলে অশান্ত দৃষ্টি। কি ভয়াবহ, কি সাংঘাতিক আবহাওয়া! অসুখী কণ্ঠে বিড়বিড় করলেন তিনি। শীতকালীন ইংল্যান্ডের এমন চরম রূপ আর কখনো দেখা যায়নি। মনে হয় যেন ডিকেন্সের সেই বিখ্যাত ক্রিসমাসের বর্ণনাকেও ছাপিয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে এর ধকল সামলানো সহজ কথা নয়। আপনারা নিশ্চয় তা স্বীকার করবেন। আমাকে ওয়েলস থেকে এতটা পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। আপনি কি মিসেস ডেভিড? বাহ, খুবই চমৎকার। দ্রুত হাত বাড়িয়ে মলির সঙ্গে করমর্দন করলেন তিনি। আমি কিন্তু মনে মনে আপনাকে যেভাবে কল্পনা করেছিলাম, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। ভেবেছিলাম ভারত প্রত্যাগত সেনাবাহিনীর কোনো অধিনায়কের বিধবা স্ত্রী বা ওই জাতীয় কেউ হবেন। আচার ব্যবহারও একেবারে খাঁটি মেম সাহেবদের মতো কড়া আর রাশভারী। পান থেকে চুনটুকু পর্যন্ত খসতে দেন না। কিন্তু এখন আপনাকে দেখে সত্যিই খুব আনন্দ হচ্ছে। কেমন একটা স্বর্গীয় মনোরম পরিবেশ। আপনি কি মোমের তৈরি রং বেরঙে ফুল দিয়ে ঘরদোর সব সাজিয়ে রেখেছেন, অথবা স্বর্গের পাখিদের খাঁচায় ভরে বাগানে রেখে দিয়েছেন? যদিও তার কোনো প্রয়োজন নেই, কেননা এমনিতেই জায়গাটা আমার খুব মনে ধরেছে। আমার ধারণা ছিল এটা হয়তো ভিক্টোরিয়ান যুগের কোনো জরাজীর্ণ সাবেকি প্রাসাদ। কড়িবর্গা জানালা কপাট সব খুলে খুলে পড়ছে। কিন্তু ভিতরে পা দিয়ে আমার সে ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। বাড়িটার অবস্থা তো বেশ ভালোই, উপরন্তু হাল আমলের যাবতীয় সুখ সুবিধার ব্যবস্থা আছে এখানে। আচ্ছা, শোবার ঘরে নিশ্চয়ই হাল আমলের যাবতীয় সুখ সুবিধার ব্যবস্থা আছে এখানে? আচ্ছা, শোবার ঘরে নিশ্চয়ই বনেদি আমলের মেহগনি কাঠের পালঙ্ক পাতা আছে, যার গায়ে নানা রকমের ফুল ফল লতা পাতার ছবি আঁকা থাকে। সত্যি কথা বলতে কি, একটু ফাঁক পেয়ে মুখ খুলল মলি। আমাদের অতিথিদের জন্য বিলাসবহুল মেহগনি খাটের বন্দোবস্তও করে রেখেছি। তাই নাকি? কি আশ্চর্য! দয়া করে আমাকে একবার দেখাবেন। ভদ্রলোক এত ব্যস্ত সমস্তভাবে কথাটা উচ্চারণ করলেন যে মলি সবিশেষ অপ্রতিভ হয়ে উঠল। ইতিমধ্যে দরজার হাতল ঘুরিয়ে ডাইনিং হলের মধ্যে পা দিয়েছেন মিস্টার রেন। নিজের হাতে সুইচ টিপে আলোও জ্বালালেন তিনি। মলি অনুসরণ করল তাকে। পেছনে বেজার মুখে জিলের উপস্থিতিও সে অনুভব করল। মিস্টার রেন এখন মুগ্ধ দৃষ্টিতে ঘরের আসবাবপত্রগুলো নিরীক্ষণ করছেন। অবশেষে ঈষৎ অভিযোগের সুরেই তিনি মলিকে উদ্দেশ্য করে বললেন, কিন্তু বনেদি ধাঁচের বড়সড় ডাইনিং টেবিল তো দেখছি না। তার বদলে হাল ফ্যাশনের এই সমস্ত ছোট ছোট টেবিল পাতলেন কেন? আমাদের মনে হলো আজকালকার লোকেরা এই ধরনের ডাইনিং টেবিলই বেশি পছন্দ করবে। নিরাসক্ত সুরে জবাব দিল মলি। তা অবশ্য ঠিক। রেন ডাইনে বাঁয়ে ঘাড় ঘোরালেন। আমি আমার নিজের স্বপ্নেই তন্ময়। শুধুমাত্র মেহগনির টেবিল থাকলেই চলে না, টেবিলের চারিপাশে বনেদি সম্ভ্রান্ত পরিবারের জমকালো উপস্থিতিরা একান্ত প্রয়োজন। বিরাট একটা চেয়ার জুড়ে পরিবারের কর্তা বসে থাকবেন। তার গালে শ্বেতশুভ্র চাপদাড়ি, লম্বা চওড়া দশাশয় চেহারার পুরুষ হবেন তিনি। পাশের চেয়ারে মূর্তিমতী করুণার প্রতীক তার স্ত্রী। তাদের আশেপাশে তাদের জনা 10-12 ছেলে মেয়ে। গম্ভীর মুখের একজন পরিচারিকাও থাকবে সেখানে। পরিবারের অন্যান্য দাসদাসীও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই রকম পরিবেশের মাঝখানেই মেহগনি কাঠের ডাইনিং টেবিল শোভা পায়। আমি আপনার সুটকেসটা ওপরে নিয়ে যাচ্ছি। রেনের বক্তৃতার মাঝেই জিলের গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হলো। সিঁড়ি দিয়ে উঠে পশ্চিম দিকের বড় ঘরটাই আপনার জন্য নির্দিষ্ট করা হয়েছে। হ্যাঁ, তাই ভালো। মলিও মাথা নাড়ল। জিল সুটকেসটা হাতে ধরে উপরে উঠে গেল। ততক্ষণে রেন আবার ডাইনিং হল ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছেন। আচ্ছা, খাটের চারপাশে নিশ্চয়ই মশারি টানাবার জন্যে ছত্রি লাগানো আছে।
আর মশারিটাও নিশ্চয়ই খুব বাহারি ধরনের। মশারির মাথায় সুতো দিয়ে নানা রঙের ফুল তোলা। না না, ওসব কিছুই নেই, ওপরে উঠতে উঠতে জবাব দিল জিল। আমার বিশ্বাস আপনার স্বামীটি আমায় খুব একটা সুনজরে দেখছেন না। জিল দৃষ্টিপথ থেকে অদৃশ্য হবার পর মন্তব্য করলেন রেন। উনি আগে কি করতেন? নিশ্চয়ই নৌবাহিনীর লোক। হ্যাঁ, ছোট্ট করে জবাব দিল মলি। আমি তাহলে ঠিকই আন্দাজ করেছি। স্থলবাহিনী বা বিমান বাহিনীর লোকদের চেয়ে স্বভাবতই ওদের সহনশীলতা কিছু কম। আচ্ছা, কতদিন হলো আপনাদের বিয়ে হয়েছে? আপনি কি আপনার এই স্বামীটিকে গভীরভাবে ভালোবাসেন? চলুন আপনার ঘরটা দেখিয়ে আনি। আপনিও নিশ্চয়ই ঘরটা নিজের চোখে দেখবার জন্যে মনে মনে উদ্গ্রীব হয়ে উঠেছেন। হ্যাঁ, কৌতূহল তো একটু থাকবেই, কিন্তু এই প্রশ্নটার জবাব পেতেও আমি খুব আগ্রহী। কারণ আশেপাশের প্রতিটি নরনারীকেই আমি বিশদভাবে জানতে চাই। এটা আমার এক ধরনের নেশাও বলতে পারেন। একজনের বাহ্যিক পরিচয়টুকুই আমার কাছে যথেষ্ট নয়। তারা কি অনুভব করছে বা চিন্তা করছে সে সম্বন্ধেও আমার আগ্রহ অপরিসীম। মনে হয় আপনি মিস্টার রেন? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল মলি। যুবকটি মাঝপথে থমকে দাঁড়িয়ে পড়লেন। সহজাত অভ্যাসবশেই নিজের মাথার ঝাঁকড়া চুল ধরেও ঝাঁকি দিলেন বার কয়েক। কি আশ্চর্য, আমার নিজের পরিচয়টাই তো এখনো ভালোভাবে জানানো হয়নি, অথচ সেটাই বিশেষ জরুরি। হ্যাঁ, এই অধমই ক্রিস্টোফার রেন। দয়া করে নামটা শুনে হেসে উঠবেন না। আমার বাপ মা ছিলেন কিছুটা রোমান্টিক ধাঁচের। তাদের স্বপ্ন ছিল বড় হয়ে আমি একজন উঁচু দরের স্থপতি হব। সেজন্যেই বিশ্ববিখ্যাত স্থপতির অনুসরণে তারা আমার নাম রাখলেন ক্রিস্টোফার, যেন এই নামের জোরেই আমার স্থপতি হবার পথ একেবারে সুগম হয়ে উঠবে। কি অবাস্তব ধ্যান ধারণা, ভাবুন তো। আপনি কি সত্যি একজন স্থপতি? মৃদু হেসে প্রশ্ন করল মলি। অনেক চেষ্টা করেও সে এই স্বতঃস্ফূর্ত হাসিটুকু দমন করতে পারল না। হ্যাঁ, নিশ্চয়ই, বেশ গর্বের সুরে ঘোষণা করলেন রেন। অন্তত কিছুটা তো বটেই। অবশ্য পুরোপুরি স্থপতি হবার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি, কিন্তু মনে মনে কল্পনা করতে ক্ষতি কি। তবে অনুগ্রহ করে এই কথাটাও স্মরণ রাখবেন, পিতৃদত্ত এই নামটাই আমার স্থপতি হবার পথে প্রধান অন্তরায়। কারণ হাজার সাধনা করলেও কোনোদিনই আমি বিশ্ববিখ্যাত স্থপতি রেনের সমতুল্য হতে পারবো না। তবে ক্রিস্টোফার রেনের সকৃত পথই হয়তো একদিন আমাকে খ্যাতির শীর্ষে তুলে দেবে। জিল ইতিমধ্যে আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে। আপনার ঘরটা দেখবেন, চলুন। মলি তাড়া দিল রেনকে। মিনিট কয়েক বাদে মলি যখন একা নেমে এলো, জিল তাকে প্রশ্ন করল, কি ব্যাপার? ওক কাঠের ছোট ছোট ফার্নিচারগুলো কি ভদ্রলোকের পছন্দ হয়েছে? ভদ্রলোক ছত্রি লাগানো মেহগনি খাটের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফুলতোলা মশারিও চাই তার। তাই এরকম বাধ্য হয়েই তাকে পাশের ঘরটা ব্যবস্থা করে দিলাম। যত সব বদবখাটে চ্যাংড়ার দল, বিরক্ত কণ্ঠে গজগজ করল জিল। শোনো জিল, আমার কথাটা মন দিয়ে শোনো। মলি তাকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করল। আমরা এখানে কোনো নিমন্ত্রিত অতিথিকে আদর আপ্যায়নের ব্যবস্থা করিনি। এটা আমাদের ব্যবসা। এখন প্রশ্ন, এই যে ভদ্রলোক ক্রিস্টোফার রেন, একে তুমি পছন্দ করো কিনা? না, মোটেই করি না, অকপটে ব্যক্ত করল জিল। কিন্তু আমার মতে ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর খুব একটা জোর দেওয়া উচিত নয়। ভদ্রলোক সপ্তাহান্তে 7 গিনি দিতে রাজি হয়েছেন। আমাদের পক্ষে এইটুকুই যথেষ্ট। হ্যাঁ, যদি তিনি ঠিকঠাক পাওনাগণ্ডা মিটিয়ে দেন তবেই। তাকে তো আমাদের সাপ্তাহিক চার্জের কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এবং তিনিও তাতে রাজি আছেন বলে আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। সে চিঠিও আমাদের কাছে আছে। তুমি কি নিজ হাতে ভদ্রলোকের সুটকেসটা পাশের ঘরে রেখে এসেছ? না, তিনিই তার সুটকেসটা উঠিয়ে নিয়ে গেলেন। খুব ভালো কথা। তবে তোমার পক্ষেও এটা বইতে কোনো অসুবিধা ছিল না। ওর মধ্যে যে পাথরের নুড়ি ভরা নেই এ বিষয়ে আমি নিশ্চিত। এমনকি সুটকেসটা হালকা, যে ওর ভেতরে আদপেই কোনো জিনিসপত্র আছে কিনা সে সম্বন্ধেই এখন আমার মনে সন্দেহ জাগছে। চুপ, ভদ্রলোক বোধহয় নেমে আসছেন। মলি ইশারায় সচেতন করে দিল জিলকে। ক্রিস্টোফার রেন নিচে নেমে লাইব্রেরি ঘরের দিকে এগোলেন। এই লাইব্রেরি ঘরটা নিয়েও মলির মনে একটা গর্ব আছে।
ঘরটা বেশ প্রশস্ত ও খোলামেলা। চেয়ারগুলো বেশ মজবুত ও বড়সড়। উষ্ণতা সঞ্চারের জন্যে দুধারে চুল্লির ব্যবস্থাও খুব মনোরম। আধ ঘন্টার মধ্যেই ডিনার সার্ভ করা হবে বলে জানিয়ে দেওয়া হলো। রেন ছাড়া বর্তমানে অন্য কোনো অতিথি নেই, সে কথাও খুলে বলল মলি। ভদ্রলোক সেক্ষেত্রে রান্নাঘরে এসে মলির কাজের সাহায্য করতে পারেন। প্রয়োজন হলে আমি অমলেটও ভেজে দিতে পারি, বেশ আগ্রহ সহকারেই বললেন রেন। মলিও বিশেষ কোনো আপত্তি দেখালো না। রান্নাঘরে ঢুকে কাপ প্লেট ধোয়া মোছার কাজেও যথেষ্ট সাহায্য করলেন ভদ্রলোক। যদিও ব্যাপারটা ঠিক প্রথাসিদ্ধ নয়, রাত্রে নিজের বিছানায় শুয়ে মনে মনে চিন্তা করল মলি। অতিথিশালার রীতিনীতি ঠিকমতো পালিত হলো না এবং জিলও এজন্য খুবই অপ্রসন্ন। তবে আগামীকাল অন্যান্য অতিথিরা উপস্থিত হবার পর তখন তো আর এ ধরনের বেনিয়মের কোনো সুযোগ থাকবে না। সবকিছু নির্দিষ্ট আইন ধরেই চলবে। এই কথা ভাবতে ভাবতেই তার দু চোখ জুড়ে ঘুমের ঘোর বন্যা নেমে এলো। সকালটা কিন্তু তরুণ সপ্তরঙে উদ্ভাসিত হয়ে উঠল না। ঘন মেঘে সমাচ্ছন্ন হয়ে রইল সারা আকাশ। তার সঙ্গে শুরু হলো অবিশ্রান্ত তুষারপাত। জিলের মুখ চোখ গম্ভীর হয়ে উঠল। মলির মুখে ব্যপ্ত হলো বিষাদের গ্লানি। সমস্ত আবহাওয়াটাই যেন তাদের এক ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। স্থানীয় ট্যাক্সিতে চেপেই মিসেস বয়েল হাজির হলেন। তুষার কেটে পথ চলার জন্যে এই ট্যাক্সির চাকাগুলোই বিশেষ এক ধরনের চেন লাগানো থাকে। ট্যাক্সি ড্রাইভারও রাস্তাঘাটের বিপর্যস্ত অবস্থার আশঙ্কাজনক বর্ণনা দিল। এই তুষারপাত বন্ধ হবার আপাতত কোনো সম্ভাবনা নেই। প্রকৃতি দেবী কবে যে শান্ত হবেন একমাত্র ঈশ্বরই তা বলতে পারেন। গম্ভীর কণ্ঠে ভবিষ্যৎবাণী করল ড্রাইভার। মিসেস বয়েল নিজেও এই বিষাদ বিধুর পারিপার্শ্বিকের মাঝখানে কোনো রকম উজ্জ্বলতার দীপ্তি ফোটাতে পারলেন না। তার আকৃতি বেশ লম্বা চওড়া দশাশয় ধরনের। দেখলেই বুকের মধ্যে গুরু গুরু করে ওঠে। কণ্ঠস্বরও বেশ চড়া আর কর্কশ। আচার আচরণ পুরুষালী ঢঙের, রীতিমতো দাপটের সঙ্গে আশেপাশের সব কিছুকে দাবিয়ে রাখাই যেন তার সহজাত অভ্যেস। যদি আমি এটা চালু প্রতিষ্ঠান বলে ধারণা না করতাম তাহলে কখনোই এখানে আসতে রাজি হতাম না, বেজার কণ্ঠে শুরু করলেন তিনি। স্বাভাবিকভাবেই আমি ভেবেছিলাম নিশ্চয়ই কোনো সুপ্রতিষ্ঠিত অতিথিশালা। যথারীতি বৈজ্ঞানিক পদ্ধতিতে এই হোটেল পরিচালিত হয়। আপনাকে যে এখানে থাকতেই হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই, ক্ষোভের সুরে জবাব দিল জিল। যদি জায়গাটা আপনার সত্যিই মনে না ধরে তবে অনায়াসে অন্যত্র চলে যেতে পারেন। সে তো অবশ্যই, আমার পছন্দ না হলে থাকতেই বা যাব কেন? হোটেলের কি কোনো অভাব আছে দুনিয়ায়? আমার মনে হয় মিসেস বয়েল, আবার মুখ খুলল জিল, আপনার জন্যে কোনো ফিরতি ট্যাক্সির বন্দোবস্ত করে দিলেই আপনি সব থেকে স্বস্তি বোধ করবেন। রাস্তাঘাট এখনো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। যদি প্রকৃতই কোনো ভুল বুঝাবুঝি ঘটে থাকে তবে বেশি দূর গড়াতে দেওয়ার আগেই তার প্রতিকারের চেষ্টা করা বাঞ্ছনীয়। একটু থেমে বাকিটা শেষ করল জিল। এত বেশি আবেদনপত্র আমরা পেয়েছি যে আপনার জন্যে নির্দিষ্ট ঘরটা অন্য কাউকে বন্দোবস্ত করে দিতেও আমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া অদূর ভবিষ্যতে আমাদের ঘরের দৈনন্দিন ভাড়াও কিছুটা বাড়িয়ে দেব ঠিক করেছি। মিসেস বয়েল জিলের দিকে এক ঝলক ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলেন। সে দৃষ্টিতে খরতর দহনের দীপ্তি। এখানকার রীতিনীতি ভালো করে বুঝে না নিয়েই আমি অন্য কোথাও উঠে যাওয়ার চেষ্টা করছি না। দয়া করে এ কথাটাও স্মরণ করবেন। আর হ্যাঁ, চানঘরে আমার জন্য বড় বড় তোয়ালের বন্দোবস্ত করে দেবেন। রুমালের মতো ছোট সাইজের তোয়ালে দিয়ে গা মুছতে আমি আদপেই অভ্যস্ত নই। মিসেস বয়েল সামনের দিকে কয়েক পা অগ্রসর হবার পর জিল মলির দিকে তাকিয়ে চোখ মটকাল। সত্যি জিল, তুমি অদ্ভুত, চাপা খুশি খুশি কণ্ঠে মলি বলল। যেভাবে তুমি পরিস্থিতির হাল ধরলে। ভদ্রমহিলার মুখে আর কথাটি নেই। একেবারে ফাটা বেলুনের মতোই চুপসে গেছেন তিনি। ঠিকমতো দাওয়ায় পড়লে সব ফোঁসফাঁসি ঠান্ডা হতে বাধ্য, মন্তব্য করল জিল। আমি ভাবছি, মলির কণ্ঠে নতুন করে আশঙ্কার সুর ঘনীভূত হলো। ক্রিস্টোফার রেনকে ভদ্রমহিলা কিভাবে গ্রহণ করবেন?
তিনি যে সুনজরে দেখবেন না এ কথা বলাই বাহুল্য। জিলের ধারণা যে কত অভ্রান্ত সেদিন বিকেলেই তার প্রমাণ পাওয়া গেল। ভদ্রমহিলা মলিকে ডেকে বললেন, ভদ্রলোকের চালচলন কেমন যেন কিম্ভূত প্রকৃতির। তার কণ্ঠে রীতিমতো বিরক্তির সুর সহজেই কানে বাজে। রুটি বিক্রেতা মাখন রুটি দিতে এলো। তখন তার চেহারা দেখে মনে হলো যেন কোনো মেরু অভিযাত্রী, এবং আগামী 2-4 দিন তার পক্ষে হয়তো আর রুটিন মাফিক রুটি ফেরি করা সম্ভব হবে না, সে কথাও সবিনয়ে জানিয়ে গেল। চারদিকের রাস্তাঘাট বরফ পরে বন্ধ হয়ে গেছে, ঘোষণা করল লোকটি। ভালো চান তো এই বেলায় বেশি পরিমাণ পাউরুটি ভাঁড়ারে মজুত করে রাখুন। হ্যাঁ নিশ্চয়ই, মলিও মাথা নেড়ে সায় দিল সে প্রস্তাবে। এখানে খালি টিনের অভাব নেই, রাখবার কোনো অসুবিধে হবে না। তুমি বরং কিছু বেশি পরিমাণেই দিয়ে যাও। যদি সত্যিই সেরকম বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তবে শুধু পাউরুটির সাহায্যে কি কি খাদ্যদ্রব্য প্রস্তুত করা যায় আপনা থেকে সে চিন্তাও তার মাথার মধ্যে উদয় হলো। সঙ্গে সঙ্গে তার একটা তালিকাও মনে মনে প্রস্তুত করে নিল মলি। দৈনিক পত্রিকাটাও রুটিওয়ালা সঙ্গে করে নিয়ে এসেছিল। কাগজটা টেবিলের ওপর বিছিয়ে মলি তার মধ্যে চোখ ডোবালো। সরকারি পররাষ্ট্রনীতি সর্বপ্রথম প্রাধান্য পেয়েছে। মোটা মোটা হেডিংয়ের নিচে বিস্তারিতভাবেই সরবরাহ করা হয়েছে সেই সমস্ত কুটকচালি তথ্যপুঞ্জ। তারপর আবহাওয়ার বিজ্ঞপ্তি। প্রথম পাতার নিচের দিকে আবক্ষ ছবিসহ মিসেস লিওনের নৃশংস হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিবরণও তার নজরে পড়ল। কাগজের পাতায় ছবিটা অবশ্য তেমন ভালো করে ফুটে ওঠেনি, কেমন যেন ঝাপসা ঝাপসা। অন্যমনস্ক ভঙ্গিতে সেদিকেই তাকিয়েছিল মলি। এমন সময় পেছন থেকে ক্রিস্টোফার রেনের কণ্ঠস্বরে সম্বিত ফিরে এলো। ছবিটা দেখে মনে হয় নিম্ন শ্রেণীর অসৎ চরিত্রের কোনো মহিলা, তাই নয় কি? বেশ্যাদের মুখের চেহারা সাধারণত এই রকমের হয়ে থাকে। তাছাড়া পাড়াটাও খুব নোংরা। এই হত্যাকাণ্ডের পেছনে নিগুড় কোনো চক্রান্ত আছে বলে বিশ্বাস হয় না। মেয়েটা যে তার যোগ্য শাস্তিই পেয়েছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। বিরক্তি ভরে নাক কোঁচকালেন মিসেস বয়েল। মিস্টার রেন বেশ আগ্রহ সহকারেই ভদ্রমহিলার দিকে ফিরে তাকালেন। তাহলে আপনার ধারণা এটা কোনো যৌন অপরাধমূলক ঘটনা? সে বিষয়ে আমি কোনো ইঙ্গিত করিনি মিস্টার রেন। কিন্তু মেয়েটাকে তো গলা টিপেই হত্যা করা হয়েছে, তাই না? আমি ভাবছি। ভদ্রলোক তার দীর্ঘ সাদা হাত দুটো সামনে মেলে ধরলেন। কাউকে গলা টিপে খুন করবার সময় হত্যাকারীর মনের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়? তাই নাকি মিস্টার রেন? ক্রিস্টোফার রেন ভদ্রমহিলার দিকে 2 পা এগিয়ে গেলেন। আচ্ছা মিসেস বয়েল, আপনাকে যদি কেউ গলা টিপে খুন করে তাহলে আপনার মনে কি ধরনের প্রতিক্রিয়া ঘটবে সে সম্বন্ধে কখনো কোনো চিন্তা ভাবনা করেছেন? মিসেস বয়েল আগের মতোই উদ্ধত ভঙ্গিতে বললেন, তাই নাকি মিস্টার রেন? আপনি তো খুব। মলি এবার জোরে জোরে খবরের বাকি অংশটুকু পাঠ করতে লাগলো। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবার জন্যে পুলিশ কর্তৃপক্ষ যে ব্যক্তির সন্ধান করছে তার গায়ে কালো ওভারকোট, মাথায় হোমবার্গ টুপি, উচ্চতা মাঝামাঝি ধরনের এবং গলায় একটা পশমের মাফলার জড়ানো। প্রকৃতপক্ষে মন্তব্য করলেন রেন। চেহারার বর্ণনা শুনে মনে হচ্ছে লোকটিকে দেখতে আর 5 জন সাধারণ ভদ্রলোকের মতোই। তার ঠোঁটের ফাঁকে এক টুকরো মৃদু হাসির আভাস ফুটে উঠল। হ্যাঁ ঠিকই। মলিও মাথা নেড়ে সায় দিল। সাধারণ যে কোনো লোকের চেহারার সঙ্গেই বর্ণনা অবিকল মিলে যায়।